স্যার স্যার প্লিজ আমাকে বাঁচান স্যার, আমি খুব বিপদের মধ্যে আছি স্যার। এক মিনিট, ভয় পাবেন না, আমি একজন সিআইডি ইন্সপেক্টর। কি হয়েছে, কি হয়েছে? স্যার 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 ওই বাড়িটাতে ওখানে ওরা সবাই মেরে ফেলবে আমাকে স্যার, আমাকে নিয়ে চলুন এখান থেকে। এক মিনিট, কোথায়? না না না, আমি ওখানে যাব না। ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি দেখে আসছি। না না স্যার, আমাকে এখানে এইভাবে একা ছেড়ে যাবেন না স্যার, আমার খুব ভয় করছে এখানে। ম্যাম একটা কাজ করুন, আপনি এদিকে আসুন, আসুন এদিকে আসুন, এই গাড়িতে বসুন, বসুন, আপনি গাড়িতে বসুন, আপনি গাড়িতে থাকুন, আমি দেখে আসছি। ওকে, ঠিক আছে, বসুন। কেউ আছেন? তো মনে হচ্ছে অনেক বছর ধরে বন্ধ রয়েছে। ঠান্ডা হাওয়া আসছে কোথা থেকে? দরজা কে বন্ধ করলো? দরজা খুলুন, দরজা খুলুন বলছি। কে ওখানে? কে ওখানে? কে ওখানে? হ্যাঁ, কে? এই কি হচ্ছে এই সব? কে? এই কে ওখানে? এই কে এখানে? কে ওখানে? দেখো, তুমি যেই হও না কেন, সামনে এসো।
কে তুমি? কি ব্যাপার অভিজিৎ? কখন থেকে ফোন করছি, তোমার ফোন বন্ধ আসছে কেন? ফোন হ্যাঁ, বন্ধ হয়ে গেছে। তোমার শরীর ঠিক আছে তো? এ কি অবস্থা তোমার? আমার শরীর হ্যাঁ? কি হয়েছে? এত কনফিউজ মনে হচ্ছে কেন? আর পুনার থেকে তুমি কবে ফিরেছো? আরে হ্যাঁ, পুনে থেকেই তো আমি কাল রাতে ফিরেছি, কিন্তু আমি বাড়িতে কি করে এলাম? কি কি হয়েছিল কাল রাতে? অভিজিৎ, তোমার গাড়ি বাইরে দাঁড়িয়ে আছে, তুমি তো গাড়ি ড্রাইভ করে নিয়ে এসছো না? কি হয়েছে কি? তুমি ঠিক আছো তো? গাড়ি গাড়ি বাইরে, তাহলে আমি এখানে? কাল রাতের কিছু আমার মনে পড়ছে না কেন, শুধু মাথাটা ধরে আছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, চিন্তা করো না। এটা বলো যে কাল রাত্রের শেষ কথা, শেষ ঘটনা কিছু মনে আছে? কালকে কালকে আমি রাতে পুনেতে গিয়ে ফাংশন অ্যাটেন্ড করি, তারপর ওখান থেকে আমি ফিরছিলাম। তারপরে আমি এখানে কি করে পৌঁছলাম, কখন ঘুমোলাম, কিছুই তো মনে নেই। তারপর তুমি ডোরবেল বাজালে, তারপরেই আমার ঘুম ভাঙলো। আমি এখানে সোফাতে ঘুমোচ্ছিলাম, এই ড্রেস পরেই ছিলাম। জানি না ভাই, কাল রাতের কিছু মনে পড়ছে না কেন। কে জানে আবার অভিজিতের কি হলো। আচ্ছা, ওর আবার স্মৃতিশক্তি চলে যায়নি তো? আমি নিজেকেও চিনতে পারি না স্যার। আমি কি করি, কোথায় যাই, কার সঙ্গে দেখা করি, আমি কিছুই জানি না। কেউ জানে না বস, কখন কিভাবে ও সামনে চলে আসবে। জানি না দয়া, আমার কেন মনে হচ্ছে যে কাল রাতে এমন কিছু হয়েছে যেগুলো হওয়াটা উচিত হয়নি। কিন্তু কি করে জানতে পারবো? চিন্তা করো না, মনে পড়ে যাবে, মনে পড়ে যাবে কাল রাত্রে কি হয়েছিল। আমরা আবার পুনেতে যাই। হ্যাঁ হ্যাঁ, তুমি ফ্রেশ হয়ে যাও, আমি তোমার জন্য চা বানাচ্ছি। ওকে, আচ্ছা আচ্ছা, ঠিক রিল্যাক্স। আছে। সমস্ত বন্ধুরাও তাই বলছে। কাল রাতে আমি যখন বেরিয়েছিলাম একদমই ঠিকঠাক ছিলাম। আমি জানি না রাস্তায় কি হলো যে স্মৃতিশক্তি মনে হয় চলেই গেছে। এক মিনিট দাঁড় করাও তো গাড়ি। এক মিনিট ব্যাস এইখানে। এক মিনিট। মুম্বাই 70 কিলোমিটার, এটা আমার পরিষ্কার মনে আছে। কাল রাতে আমি এটা দেখেছিলাম, মুম্বাই 70 কিলোমিটার। তারপরে কিছু হয়েছিল। গুড, তার মানে যা কিছু ঘটেছে এরপরে ঘটেছে। হ্যাঁ হ্যাঁ, দয়া গাড়িটা ঘোরাও। চলো। দয়া এইখানে দাঁড় করাও। এখানে? ব্যাস এইখানটায়। হ্যাঁ, বাদিকটায় দাঁড় করাও।
এই জায়গাটাই। এখানে আমার গাড়ির সামনে একটা মেয়ে চলে আসে আর আমার কাছে সাহায্য চায়। তারপর তারপর কি হয়েছে? তারপর আমি ওকে বললাম গাড়িতে বসো, আর হ্যাঁ ওই তো দয়া, ওটা দেখতে পাচ্ছ? ওখানে আমি গিয়েছিলাম, ওই বাড়িতে। এই হলো সেই বাড়িটা কাল রাতে আমি যেখানে এসেছিলাম। হ্যাঁ বলুন। তুমি? ওরা সবাই আমাকে মেরে ফেলবে স্যার, প্লিজ আমাকে এখান থেকে নিয়ে চলুন। হ্যাঁ এই তো, এই সেই। তুমি কাল রাতে সাহায্য চাইতে এসেছিলে না? এখন ঠিক আছো? কি? আমি সাহায্য চাইতে এসেছিলাম? আমি তো আপনাকে চিনি না। আচ্ছা আপনারা কারা বলুন তো? তুমি তুমি আমাকে চেনো না? কাল রাতে যখন গাড়ি করে আসছিলাম তখন তুমি তো এসেছিলে আমার গাড়ির সামনে সাহায্য চাইতে। এসব কি বাজে কথা বলছেন আপনি? দেখুন আপনারা এখান থেকে চলে যান, না হলে আমি পুলিশকে ফোন করব। তুমি কি পুলিশকে ফোন করবে? আমি নিজে একজন সিআইডি অফিসার, আমার সব মনে পড়ে গেছে। বুঝেছো তুমি? তুমি ওখানে গাড়িতে বসেছিলে, তোমাকে বলেছিলাম গাড়িতে বসতে। আমি এখানে এসেছিলাম এই বাড়িতে, আর আর এখানে কেউ কেউ ছিল। এসব কি বাজে কথা বলছেন বলুন তো আপনারা? দেখুন এনাকে আমি এর আগে আর কখনো দেখিনি। ঠিক আছে, এবার আপনারা আসতে পারেন। এক মিনিট ম্যাম, এক্ষুনি জানতে পারবো যে ও কালকে রাত্রে আপনার সঙ্গে দেখা করেছিল কিনা। অভিজিৎ, একটু ভেতরে গিয়ে দেখো এই বাড়িটাই কিনা। এক আরে মিনিট, এক প্লিজ মিনিট। আমার কথাটা শুনবেন তো। দয়া, বাড়িটা তো এটাই, কিন্তু এরকম ছিল না বাড়িটা। সবকিছু কেমন অন্যরকম লাগছে। ওখানে দয়া, এখানে এখানে আমি দুটো লাশ দেখতে পেয়েছিলাম, যাদের খুন করা হয়েছিল। এখন আমার সব মনে পড়ে গেছে। কি হলো, তুমি তুমি আমার কথা বিশ্বাস করছো না? আরে দয়া, সত্যি এখানে দুটো লাশ ছিল এখানে। আরে এখানে একজন ভয়ানক মহিলা ছিলেন, ওনার মাথাটা গোল গোল ঘুরছিল 360 ডিগ্রি অ্যাঙ্গেলে। আর তারপরে আমি ওর সামনে ছিলাম, আর হঠাৎ আমার চোখের সামনে অন্ধকার হয়ে যায়, আর আমি অজ্ঞান হয়ে যাই। আর চোখ খোলার পরে দেখি আমি আমার বাড়িতে। দেখুন আপনারা সিআইডি থেকে এসেছেন, সেজন্য এতক্ষণ ধরে আপনাদের বাজে কথা আমি শুনছি, কিন্তু এবার অনেক হয়েছে। আপনারা দয়া করে এবার এখান থেকে চলে যান। আমি বুঝতে পারছি না আপনি এ কেমন খেলা খেলছেন, কিন্তু এক মিনিট অভিজিৎ, এক মিনিট। যদি আমি মেনেও নি যে কাল রাত্রে তোমার সঙ্গে এইসব ঘটেছিল, তাহলে গাড়িতে বসে তুমি বাড়ি ফিরলে কি করে? গাড়ি চালিয়ে? হ্যাঁ, হ্যাঁ, আমি বাড়ি কি করে ফিরলাম? দেখো দয়া, আমি জানি যে আমার কথা বিশ্বাস করা প্রায় অসম্ভব, কিন্তু 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 তুমি তো কাল আমার কাছে সাহায্য চাইতে এসেছিলে। এখন কেন মিথ্যে কথা বলছো তুমি? আমি কেন মিথ্যে বলবো? আমি তো কাল রাতে এখানে ছিলামই না। এই দেখুন, এই দেখুন, আমি আজ সকালেই এখানে এসেছি। আচ্ছা, তো আমি মিথ্যে বলছি? মিথ্যে কথা বলছি আমি? দয়া, আমি সত্যি বলছি, এখানে দুটো লাশ ছিল, আমি দেখেছিলাম এখানে, আর এটা আমি প্রমাণও করে দিতে পারি। এই বাড়িটাও যতই পরিষ্কার করুক না কেন, তুমি তো খুব ভালো করেই জানো দয়া, রক্তের দাগ এত সহজে যায় না। লুমিনয়েল টেস্ট করে দেখে নিচ্ছি। হ্যাঁ, অভিজিৎ, এখানে রক্ত তো কি, রক্তের ছিটে ফোটাও নেই। এটা কি করে হতে পারে ভাই? এটা অসম্ভব।
ওই দুটো লাশ ছিল এখানে। আর ওই মেয়েটাও এখানেই ছিল, যাকে দেখে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। দয়া একটু ভালো করে দেখে নাও, যদি কোনো চিহ্ন পাওয়া যায়। দেখুন, আপনাদের যা চেক করার ছিল আপনারা করে নিয়েছেন। আপনারা সিআইডি থেকে আসুন বা যেখান থেকেই আসুন না কেন, আমার কিচ্ছু যায় আসে না। এবার আপনারা এখান থেকে যাবেন নাকি আমি আমার লয়ারকে ফোন করব? তার প্রয়োজন হবে না, আমরা যাচ্ছি। আরে ভাই, আমরা কেন যাব? ওই খুনিকে তো আমাদের খুঁজে বের করতে হবে। যাই আমরা, চলো। আরে, ভাই। অভিজিৎ, চলো, এসো। থ্যাংক ইউ। আচ্ছা, তোমার মনে হচ্ছে যে আমি মিথ্যে কথা বলছি? আরে ভাই, তুমি তো বাড়ির ভেতরে সবকিছুই দেখলে, নর্মাল। জানি না কি করে নর্মাল হয়ে গেল। আমাকে বিশ্বাস করো দয়া, এটা আমার কল্পনা নয়। এই হলো সেই মেয়েটা। 100% শিওর? 200%। তুমি জানো যে যতক্ষণ আমার বিশ্বাস না হয় ততক্ষণ আমি কি হলো? ওই মাথার যন্ত্রণা। ডোন্ট ওয়ারি, আমি বুঝতে পারছি। সবার আগে আমাদের এটা জানতে হবে যে এই মেয়েটা মিথ্যে কথা কেন বলছে। কিন্তু শুরু কোথা থেকে করব? না আমাদের কাছে কোনো লাশ আছে, না কোনো প্রমাণ। ওই মৃত মেয়েটা, ওর মুখটা পরিষ্কার মনে আছে আমার। গ্রেট, তাহলে ওই মেয়েটার স্কেচ বানাই, জানতে তো পারি যে মেয়েটাকে। স্যার, জানেন তো এরকম গ্রাম খুব ভালো লাগে। এখানে সবাই একে অপরকে চেনে, আর আমাদের শহরে তো একজন প্রতিবেশী আরেকজনের নামই জানে না। হ্যাঁ পঙ্কজ, এটাই তো পার্থক্য, আর এটাই বিশেষত্ব ছোট শহর আর মেট্রো সিটিজের। ও ভাই, একে কোথাও দেখেছো? না, কখনো না। আমি তো অনেক বছর ধরে এই গ্রামে আছি, কিন্তু একে তো আমি কখনো দেখিনি। আচ্ছা, ওই মেয়েটার ব্যাপারে কি জানেন যে কিছুদিন হলো অনামিকা বাড়িতে থাকতে এসেছে? অনামিকা বাড়িতে থাকে? না, আমি ওই বাড়ির ব্যাপারে কোনো কিছু জানিও না, আর এই মেয়েটাকেও কখনো দেখিনি। আমি কিছু জানি না। হ্যাঁ, এই মেয়েটা এই গ্রামে থাকে? না, আমি দেখিনি, আর এই গ্রামেও থাকে না। আচ্ছা, আপনাদের গ্রামের বাইরে যে পোড়ো বাড়িটা রয়েছে, অনামিকা বাড়ি, সে ব্যাপারে আপনারা কিছু জানেন? না না, আমরা কিছু জানি না। ওই সম্বন্ধে আমি কিছু জানি না। আচ্ছা ভাই, এই যে মেয়েটাকে দেখছেন, একে আশেপাশের কোনো গ্রামে দেখেছেন? না স্যার, আমি তো এই মহিলাকে চিনি না। ম্যাম প্লিজ একটু মন দিয়ে দেখুন, খুব ইম্পর্টেন্ট। না, আমি আগে কখনো দেখিনি। আর ওই যে অনামিকা বাড়িটা আছে গ্রামে, ওর ব্যাপারে কিছু বলতে পারবেন? অনামিকা? না, এই ব্যাপারে আমি কিছু জানি না। না স্যার, আমি তো কিছু বলতে পারবো না। আরে, যখনই ওই পোড়ো বাড়িটার কথা জিজ্ঞেস করছি, লোকজনের মুখ ভয় ফ্যাকাশে হয়ে যাচ্ছে। তার মানে কোনো না কোনো গভীর রহস্য জড়িয়ে আছে ওই বাড়ির সঙ্গে। স্যার, এই স্কেচের মেয়েটাকেও কেউ চিনতে পারলো না। হতে পারে ওই মেয়েটা এই গ্রামের নয়। স্যার, এটাও তো হতে পারে ও কোনো হোটেল বা গেস্ট হাউসে রয়েছে। এই গ্রামের আশেপাশে দুটোই হোটেল আছে, ওখানে গিয়ে জানার চেষ্টা করি। হ্যাঁ স্যার, ইনি নেহা দেবী। ইনি দুদিন আমাদের হোটেলে ছিলেন, ওনার হাজবেন্ড যশের সাথে। আচ্ছা, চেক আউট কবে করেছিল এরা দুজনে? গতকাল বিকেলে। কাল বিকেলে? এরা দুজনে এসেছিল কোথা থেকে? স্যার, এরা দুজন পুনে থেকে এসেছিল। পুনা থেকে? স্যার, পরশু ওনারা একটা ক্যাব বুক করেছিলেন এখানে পাশের একটা শহরের জন্য। ট্যাক্সি? হ্যাঁ স্যার। কোথায় যাবার জন্য? সিন্ধুগড়, এখান থেকে 1 ঘন্টা দূরে স্যার। সিন্ধুগড়? সিন্ধুগড় কেন? জানি না স্যার। আর এই ক্যাব সার্ভিস কোনটা ছিল যেটা আপনারা বুক করেছিলেন? স্যার, আমাদের এখানে একটাই ক্যাব সার্ভিস আছে, এটা ওর কার্ড। ক্যাব সার্ভিস থেকে ওই জায়গাটা জানতে পেরেছি যেখানে এরা দুজনে গেছিল। হ্যাঁ স্যার, এই নেহা ও নিজের স্বামীর সাথে এসেছিল এখানে পরশুদিন বিকেলবেলা। কি করতে এসেছিল ওরা? স্যার, এরা প্যারানর্মাল ইনভেস্টিগেটরস।
মানে ভূত প্রেত আর আত্মাদের উপরে যারা ইনভেস্টিগেট করে। আপনার কাছে কি জানতে চাইছিল এরা? স্যার ওরা একটা ভিডিও ফুটেজ দেখতে এসেছিল। কিরকম ভিডিও? স্যার 1 বছর আগে আমি আর আমার বন্ধুরা সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও চ্যানেল চালাতাম, যেখানে আমরা মানুষদেরকে ভূত প্রেতদের ভিডিওস দেখাতাম। একদিন আমরা খুব ভুলবশত ওই অনামিকা হাভেলিতে শুটিং করার সিদ্ধান্ত নিয়েছিলাম। বন্ধুরা, এবার আমরা সেই ভুতুড়ে বাড়িতে চলে এসেছি, যেখানে বিগত 100 বছর ধরে ভয়ানক আত্মারা বাস করে। ঠান্ডা লাগছে প্রচন্ড, হঠাৎ করে রুমের টেম্পারেচারও ফল করছে। অদ্ভুত ব্যাপার। চলো শালু, ওপরে যাই। এই হঠাৎ করে মিউজিক কোত্থেকে বাজছে? কি কি হচ্ছে সব কিছু? আরে কি হচ্ছে নাকি রনি? আরে এটা 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 কি কি হচ্ছে সব? আরে শালু কি হচ্ছে এসব? আরে রনি, আরে কি হচ্ছে এসব কিছু? চলো পালাই আমরা এখান থেকে। পালাও এখান থেকে। পালাও পালাও এখান থেকে। আরে দরজাটা খোলো। দরজা খোলো। আরে দরজাকে বন্ধ করো। দরজা খোলো। দরজাটা খুলে দাও। দরজা খোলো। কেউ দরজাটা খোলো। আমাদের ক্ষমা করে দাও, আমাদের ক্ষমা করে দাও। আমরা চলে যাচ্ছি এখান থেকে। আমরা আর কখনো এখানে আসবো না। আমাদের ছেড়ে দাও। আমি তো কোনো একটা ভাবে রক্ষা পেয়ে গেছিলাম, কিন্তু আজ পর্যন্ত আমার বন্ধুদের কোনো খবর আমি পাইনি। এইরকমই শব্দ, একই রকম দেখতে, এরকমই তো। দয়া, আমি ওই বাড়িতে এরকমই দেখেছিলাম। তুমি যশ আর নেহাকে জিজ্ঞাসা করোনি যে এত বছর বাদে ওখানে যাওয়ার এত ইন্টারেস্ট কেন? স্যার কারণ নেহা আর যশের সাথে আরো একটা মেয়ে এসেছিল, সোনাল। বলছিল যে যে এই হাভেলিটা নাকি ওর পরিবারের, আর ওই আত্মাদেরকেও সরাতে চায়। সোনাল? এই সোনাল দেখতে কেমন ছিল কিছু বলতে পারবেন? স্যার ওর হাইট অন্তত পক্ষে 5 ফিট 4 ইঞ্চ, খুব রোগা এবং খুব গায়ের রং উজ্জ্বল, কটা চোখ, আর লেফট ঠোঁটের ওপরে একটা তিল আছে। দেখলে দয়া, ওই মেয়েটাই কাল রাতে আমার কাছে সাহায্য চাইছিল, আর আজকে ওই মেয়েটা আমাকে চিনতেও অস্বীকার করলো। সোনাল, 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 দয়া, দেখলে কোনো জিনিসই এখানে নেই, মনে হচ্ছে ও পালিয়ে গেছে। সোনাল, সোনাল, স্যার সব জায়গায় দেখলাম, কোথাও নেই।
আচ্ছা, সোনাল এখানে নিজের ইচ্ছায় ঘর ছেড়ে চলে গেছে না? আচ্ছা, ওর প্রাণ সংশয় নেই তো? একটা অনুরোধ করতে চাই স্যার, ওই পুরনো হাভেলিটাকে নিয়ে ইনভেস্টিগেট করবেন না। না হলে যদি ওই আত্মারা রেগে যায়, তাহলে না জানি কতজনের প্রাণ যাবে। কিন্তু আমরা জানি স্যার, আপনারা সিআইডির লোক, আত্মাতে বিশ্বাস করেন না, কিন্তু আগুন ছাড়া তো ধোঁয়া ওঠে না স্যার। ওটা মৃত্যুর বাড়ি স্যার, সেই জন্য কেউ যায় না ওখানে। ওটা মৃত্যুর বাড়ি নয়, ওটা অপরাধীদের আড্ডা। আর ওখানে কোন ধরনের অপরাধ হয় তার পর্দাফাঁস আমরা করেই ছাড়বো। স্যার, আপনারা যে রাক্ষসের পর্দাফাঁস করতে চাইছেন তার সাজা কিন্তু সমস্ত গ্রামবাসীদের ভুগতে হবে স্যার। আর ওই আত্মা যে কত লোকের প্রাণ নিয়েছে আপনারা জানেনও না স্যার। দেখুন, আমরা এসব গালগল্পে একেবারেই বিশ্বাস করি না, আর ভালো হবে যদি আপনারাও না করেন। ম্যাডাম, এটা কোনো শোনা কথা না, আমরা সচক্ষে দেখেছি ঘটনাটা। আমি ওই মেয়েটার মুখটা আজও ভুলতে পারিনি, যাকে ওই আত্মাটা গ্রাস করে ফেলেছিল, ওকে কাবু করে রেখেছিল। যতগুলোই মৃত্যু হয়েছে ওখানে সব মানুষই করেছে, আত্মা কিচ্ছু করেনি। আর এখন খুনিদের ধরার সময় এসে গেছে। ধরতে পারবেন না আপনারা, কারণ আজ পর্যন্ত যারা ওখানে গেছে বেঁচে আর ওখান থেকে ফেরেনি। ঠিক আছে, আমরা এখনই ওখানে যাচ্ছি, আর আজ রাত্রে আমরা ওখানেই থাকবো। স্যার, আমি বলছিলাম যে এখানে তো এতক্ষণ থাকলাম, কিছুই হলো না, তাই বলছি চলুন আমরা ফিরে যাই। হ্যাঁ স্যার, যাবো, তবে কাল সকালে। হ্যাঁ, একটা কাজ করো, একটু ঘুরে এসো বাড়ির চারিদিকে। একা একা স্যার? হ্যাঁ, একা। চলো, যাও যাও। স্যার, স্যার, এবার ভূত আর আত্মাদের আসার সময় হয়ে গেছে। এখন আমি যাব একা একা? ঠিক আছে, একাই জুনিয়র আছি তো, ফ্রেডি স্যারও নেই। এটা তো সেই মিউজিকটাই যেটা মহেশের ভিডিওতে ছিল। এটা বাজাচ্ছে কে?
স্যার এভাবে সব নড়ছে কেন? এসব কি হচ্ছে স্যার? স্যার 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 জানি না এসব কি হচ্ছে। স্যার স্যার হ্যাঁ পঙ্কজ! স্যার অভিজিৎ স্যার, দয়া স্যার, দয়া স্যার, দয়া স্যার, দয়া স্যার, উঠুন, দয়া স্যার, স্যার 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 অভিজিৎ পুরবী পাইনি স্যার, স্যার স্যার খোঁজো, অভিজিৎ আর পুরবীকে খোঁজো। অভিজিৎ, অভিজিৎ, পুরবী! পুরবী! পঙ্কজ কেমন আছো তুমি? পঙ্কজ আমি ঠিক আছি। অভিজিৎ স্যার, অভিজিৎ স্যার, দয়া স্যার, অভিজিৎ স্যার, অভিজিৎ স্যার, দয়া স্যার, দয়া স্যার ওপরে, কিন্তু অভিজিৎ স্যারকে পাইনি। অভিজিৎ স্যার, অভিজিৎ স্যার কোথায় গেল? জানি পঙ্কজ, না। অভিজিৎ স্যার! অভিজিৎ স্যার, পঙ্কজ আমি ওদিকটা দেখছি। হ্যাঁ অভিজিৎ, অভিজিৎ, কি হচ্ছে? হ্যাঁ, স্যার কোথাও নেই স্যার। স্যার কাল রাতে উনি আমার সঙ্গেই ছিলেন। ওই ভূতের খেলা শুরু হলো, তারপর থেকে আর দেখিনি ওনাকে। উধাও হয়ে গেছে। আমাদের এখানে আসা উচিত হয়নি স্যার। ওরা ঠিকই বলেছিল, যদি অভিজিৎ স্যারের কিছু হয়ে যায় তাহলে। না পঙ্কজ, সব বেকার কথা। এটা কোনো গভীর ষড়যন্ত্র, বড় ষড়যন্ত্র। কেউ খুব প্ল্যান করে এই কাজগুলো করছে। কিন্তু স্যার আপনার মনে আছে তো, রাতে আমরা সবাই ভয় পেয়েছিলাম। হ্যাঁ, আমরা সবাই কেন ভয় পেয়ে গেছিলাম আর কিভাবে, তার উত্তর এখন নেই আমাদের কাছে। এখানে এই গ্রামে থাকা লোকগুলো সবাই জানতো যে সিআইডি এখানে এই বাড়িতে কাল রাত্রে থাকবে। তার মানে এই গ্রামেই কেউ আছে যে সব করছে। ওই মেয়েটার মুখটা আমি দেখেছিলাম। স্যার
ওই বুড়ো লোকটা অশোকও তো এটাই বলছিল। ও নিজের চোখে দেখেছে কিভাবে ওই আত্মাটা মেয়েটাকে বশে করে নিয়েছিল। বুড়ো লোক, এই অশোক, এই চোখ, মুখের উপর এই আঘাতের চিহ্ন, এ তো সবই একই আছে। এটা হতে পারে না, এ তো অসম্ভব। অসম্ভব? কি হয়েছে একটু পরিষ্কার করে বলবেন আপনি? স্যার, আজ থেকে 12 বছর আগে যে আত্মা সেই মেয়েটাকে গ্রাস করে রেখেছিল সে আর কেউ না, এই মেয়েটাই ছিল, আমার স্টুডেন্ট। কি? হ্যাঁ ম্যাডাম, ওই রাতটা আমি আজও ভুলতে পারিনি। শোনো শোনো, আমি ডক্টর সুশীল, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। এই চিকিৎসা তুমি তো কেন, স্বয়ং ভগবানও করতে পারবে না। আমাকে তোমরা কেউ বাঁচাতে পারবে না। আমার সাথে তোমরা সবাই মরবে। ছেড়ে দাও দিদি, ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। দিদির কি হয়ে গেল? দিদি, আরে ওর কি হলো? দিদি, তার মানে ও ফিরে এসেছে আত্মা হয়ে। মরা মানুষ ফিরে আসে না পঙ্কজ। অশোকবাবু, আপনার পুরো মনে আছে যে ওই রাতে আনিয়া মারা গেছিল? স্যার, আমি তো নিজেও শেষ কাজের সময় গিয়েছিলাম, আর আমি চোখের সামনে ওর চিতাকে জ্বলতে দেখেছিলাম স্যার। তারপর থেকে এই বাড়িটা খালি পড়ে আছে, আর 12 বছর আগেই সবাই গ্রাম ছেড়ে চলে গেছে। মানে তারপর থেকেই এই বাড়িটা খালি, কেউ থাকে না এখানে? হ্যাঁ স্যার, এরম জায়গায় কারা থাকবে যেখানে মৃত্যুর ছায়া আছে? অশোকবাবু, মনে হচ্ছে এই বাড়িতে এখনো কেউ থাকে। মানে? মানে 12 বছরের এই পুরনো ফটোতে এই ঘরের ভেতরে কোনো আয়না নেই, কিন্তু আজ যখন আমরা এই বাড়িতে গেছিলাম অভিজিৎকে খুঁজতে, তাহলে এই রুমে এই দরজার সামনে আয়না ছিল। তাহলে এই আয়না নিশ্চয়ই কোনো আত্মা নিয়ে আসেনি। সহজ কথা, এটা কোনো মানুষেরই কাজ। চলো। এই আয়না, এই আয়না মনে হচ্ছে ঠিক নয়, কিছু গন্ডগোল আছে। একটু সরাও এটাকে। ও, স্যার, এটা এই গ্লাস, এই খাবার জিনিস, আর এই শেকল স্যার, মনে হয় এখানে কাউকে বেঁধে রেখেছিল। তাহলে কি অভিজিৎ স্যার কেউ এরকম? স্যার, হ্যাঁ, স্যার এই দেখুন। ও নো, নেহা, যশ, এই মহিলাটা কি? ও নো, সোনাল। স্যার, হ্যাঁ, অভিজিৎ স্যার কোথায়? অভিজিৎ? স্যার, হ্যাঁ, এই দেখুন রক্তের দাগ। এই রক্তের চিহ্ন অভিজিৎ স্যারের নয় তো? এই দরজা, স্যার, 12 বছর আগে এই দরজা? 12 বছর আগে? 12 বছর? 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 12 ব
ও নিশ্চয়ই অভিজিৎ এখান থেকে জঙ্গলের দিকে গেছে। অপরাধী অভিজিতের কাছে পৌঁছানোর আগে আমি কোথায়? আমি কোথায়? আপনি শুয়ে থাকুন, দেখুন আমরা আপনাকে ব্যান্ডেজ করে দিচ্ছি। আপনি ওখানে জঙ্গলে পড়েছিলেন অজ্ঞান আর রক্তাক্ত অবস্থায়। আমি দয়ার সঙ্গে কথা বলতে চাই। ওকে কিছু এখনই বলতে হবে আমাকে। দেখুন আমরা আপনার বন্ধুদের ফোনে ট্রাই করছি, কিন্তু ওদের নম্বর লাগছে না। আমি দেখছি নাম্বার লাগছে না। কি হলো তোমার? না না, প্লিজ প্লিজ কেউ এগোবেন না, আপনারা সবাই এখানেই থাকুন। খবরদার যদি কাউকে ক্ষতি করার চেষ্টা করিস, ওখানে দাঁড়া, আরে কবি না। রাধিকা, তুমি? ওই চুপ। ওই এবারে কেউ মেরে ফেল। না 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 না। এবার তো সবাইকে মারতেই হবে। আমরা দুজন ওর দাদা দিদি। এ ছোটবেলা থেকে এরকমই ছিল, খুব ভাইলেন্ট বিহেভ করতো। এ যতক্ষণ না কাউকে আঘাত করতে পারছে কিছুতেই শান্ত করা যেত না ওকে। আর সবার মনে হতো যে ওর উপরে কোনো ভূত, ডাইনি বা আত্মার প্রভাব পড়েছে। যখন ডক্টরের প্রাণ চলে গেল আমার বোনের হাতে, তাই জেল আর পুলিশের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মা এসব ষড়যন্ত্র করেছিল যে ও নাকি মারা গেছিল ছাদ থেকে পড়ে গিয়ে। কিন্তু সত্যি হলো এটা যে আমাদের দুজনকে বাইরে পাঠিয়ে দিয়ে মা ওকে ওই বাড়ির একটা গোডাউনে বন্ধ করে রেখেছিল। কিন্তু মা প্রতি মাসে ওর জন্য এমন একজন মানুষ নিয়ে আসতো যাকে ও মেরে নিজের এই রাগকে শান্ত করতে পারে। আর আর এই গুজবটা ছড়িয়ে দিল যে হাভেলিতে ভূত আছে, যাতে কেউ কখনো কোনোদিনও কিছু সন্দেহ না করে। কিন্তু আস্তে আস্তে মায়ের শরীরও খারাপ হচ্ছিল, তাই মারা যাওয়ার আগে উনি আমাদেরকে ওর দায়িত্ব দিয়ে গেলেন। আর আমরাও সেটাই করা শুরু করি যা মা এত বছর ধরে ওর জন্য করে আসছিল। কিন্তু গন্ডগোল তো তখন হয়ে গেল যখন এই বাড়ির মালিক সোনালি আর ওর মা অস্ট্রেলিয়া থেকে ফিরে ওই বাড়িতে আবার থাকা শুরু করলো। আমরা ওই মা মেয়েকেও ভয় দেখিয়ে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু কিন্তু উল্টে ওরা প্যারানর্মাল এক্সপার্টদেরকে নিয়ে এলো। আর ওরা জানতে পেরে গেল যে এই হাভেলিতে কোনো আত্মা, কোনো ভূত নেই। সেজন্য বাধ্য হয়ে ওদেরকেও আমাদের মারতে হলো। কিন্তু আমাদের কপালটাই খারাপ ছিল, ওখানে সিআইডি অফিসার অভিজিৎ স্যার চলে আসেন। যখন আমরা দেখলাম অজ্ঞান হয়ে গেছেন, তখন মানব ওনাকে নিজের বাড়িতে রেখে দিয়ে আসে। আমরা ভাবলাম যে ওষুধটা আমরা মানুষদেরকে ভয় দেখানোর জন্য কাজে লাগাই, তার প্রভাব এতটা গভীর হবে যে অভিজিৎ স্যার সবকিছু ভুলে যাবেন। আর তোমাদের প্ল্যান তখনই চৌপাট হলো যখন আমরা ওখানে ওই বাড়িতে পৌঁছলাম তদন্ত করতে। হ্যাঁ, আর আমাদেরকে ভয় পাওয়ানোর জন্য তোমরা ওই ড্রাগসের ব্যবহার করেছো আর ওই ভয়ানক আওয়াজও করেছো। হ্যাঁ, ওইভাবে আত্মা সেজে আমি ভয় দেখাচ্ছিলাম। আমরা দুজন ওই বাড়িতে একটা স্পিকার লুকিয়ে রেখেছিলাম, আর আমরা কিছু আওয়াজ রেকর্ড করে রেখেছিলাম যা ওই স্পিকার দিয়ে শোনা যায়।
আচ্ছা, ওই মেয়েটা সোনাল, ও অভিজিৎকে চিনতে পারলো না কেন? কারণ ওর মা আমাদের হেফাজতে ছিল আর আমরা হুমকি দিয়েছিলাম যে যদিও মিথ্যে না বলে তাহলে ওর মাকে আমরা মেরে ফেলবো। আলিয়া শুধুমাত্র ভালো চিকিৎসা দরকার ছিল, কিন্তু আফসোস তোমরা ভুল রাস্তা বেছেছো। এতগুলো নিরাপরাধ লোককে মারার অপরাধে আদালত তোমাদের কঠোর শাস্তি দেবে। ওর চিকিৎসা তো হবেই, কিন্তু ও শাস্তির হাত থেকে বাঁচতে পারবে না। বকুলের সাথে আজকে আমাকে কথা বলতেই হবে, তাতে যা খুশি হয়ে যাক, বকুলের সাথে কথা বলতেই হবে। বাড়িতে তো কেউ নেই, তাহলে এই আওয়াজ কিসের? কীর্তি, বকুল, কেউ কিছু বলছে না কেন? কীর্তি ভাই, কীর্তি, দাদার সুটকেস? দাদা ব্যাঙ্গালোর যায়নি বুঝি? বৌদিও ফিরে চলে এসেছে। দাদা, বকুলদা, দাদা তুই ব্যাঙ্গালোর যাসনি? বৌদি, দাদা! দেখো কীর্তি, এটা খুনের ব্যাপার, আরো একবার ভেবে নাও। তুমি যে কথাগুলো বলছো সেগুলো সত্যি? স্যার, আপনি, আমাদের মনে হচ্ছে না এই ব্যাপারটা সত্যি। আপনার মনে হওয়া না হওয়াতে কিছু এসে যায় না। যখন আপনাকে কিছু জিজ্ঞাসা করা হবে তখনই বলবেন। হতে পারে ও সত্যি বলছে, কি জানি। আমি পাগল নই, আমি সম্পূর্ণ সুস্থ। আমি বলছি তো আপনাদের, আশিকা বৌদি নিজেই বলেছে বৌদি নিজে দাদাকে খুন করেছে। বৌদি, বৌদি, দাদা, আশিকা বৌদি, 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 থ্যাংক গড। বৌদি, 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 এইসব হলো কি করে? কে করেছে এইসব? মরে গেছে বকুল, ঝামেলা শেষ, মেরে দিয়েছে, সব শেষ, মেরে দিয়েছি। শুধুমাত্র মেরে দিয়েছি বলেই প্রমাণ হয় না যে ওই বকুলকে মেরেছে। এটাও তো হতে পারে যে ও আরো কিছু বলতে চাইছিল। হ্যাঁ,
কথা বলো। বকুল যখন খুন হয় তখন তোমরা সবাই কোথায় ছিলে? কোথায় ছিলে তোমরা? আমি আর নিতিন তো এক বন্ধুর বিয়েতে খান্ডালা গিয়েছিলাম। কীর্তির ফোন এলো আর আমরা তাড়াতাড়ি চলে এলাম। আমার বিজনেস মিটিং ছিল হোটেল কিটসে। ওখানে একজন ক্লায়েন্টের সঙ্গে ডিনার ছিল। নিতিনের ফোন পাওয়া মাত্র আমি এখানে চলে আসি। আর আপনি কীর্তি, আপনি কোথায় ছিলেন? আমি তো বাইরে গেছিলাম। কীর্তি বাইরে গিয়েছিল, কাকাবাবু ক্লায়েন্টের সঙ্গে মিটিংয়ে ব্যস্ত ছিলেন, আর আপনারা দুজন খান্ডালা গিয়েছিলেন। আর সেই সময়ে বকুল আর আশিকা বাড়িতে একাই ছিল, তাই তো? বকুলদারও তো ব্যাঙ্গালোর যাওয়ার কথা হয়েছিল। দাদার 11টার ফ্লাইট ছিল। আর আশিকা বৌদি তো পার্টিতে গেছিল। আপনারা কেউ বাড়িতে ছিলেন না? তাহলে ব্যাঙ্গালোর যেতে গিয়ে বকুল ফিরে এলো কেন? আর এই আশিকা, ও পার্টি থেকে ফিরে এলো কেন? সেটা আপনি গিয়ে আশিকা বৌদিকে জিজ্ঞাসা করুন না, যে বৌদি এত তাড়াতাড়ি কি করে ফিরে এসেছিল। বৌদি তো এটা বলে গেছিল যে বৌদি সকালে ফিরে আসবে। ওটা তো আমরা ওনাকে জিজ্ঞাসা করবই। এবার আপনি বলুন যে আপনি কোথায় ছিলেন তখন? আমার মা তো ব্যান্ড্রায় থাকে। আমার মায়ের হঠাৎ ফুড পয়জনিং হয়েছিল, আমি তো মায়ের কাছে ছিলাম, আর ওখান থেকে ফিরেছিলাম আমি। বাহ দয়া, প্রতিটা কথা এক্সপ্লেনেশন আছে। যে বকুলের খুনের সময় আমি ওখানে ছিলাম, এখানে ছিলাম, আমি ওখানে গিয়েছিলাম, সবকিছুর ব্যাপারে এক্সপ্লেনেশন আছে। কিন্তু সবাই মন দিয়ে শুনুন একটা কথা, যে সিআইডির কাছে কোনো সত্যি বেশিক্ষণ গোপন রাখা যায় না, সেটা সামনে আসবেই। হ্যাঁ অভিজিৎ, পুরো বডির মধ্যে কাঁচের টুকরো গেঁথে ছিল। আরে হ্যাঁ স্যার, টেস্ট করেও দেখেছি স্যার। এখানে যে রক্তটা আছে সেটার কোথাও নেই স্যার। একটা কাজ করো, বাড়িটাকে খুব ভালো করে তল্লাশি করো, দেখো কিছু না কিছু প্রমাণ নিশ্চয়ই পাবে, তাই না? কিছু বললো কি? স্যার, ওর বক্তব্য ওর কিছুই মনে নেই। কিছু মনে নেই? আশিকা, তোমার কি মনে পড়ছে তুমি কীর্তিকে জ্ঞান হারানোর আগে কিছু বলেছিলে? মনে করো। আমার কিছুই মনে পড়ছে না। মনে করার চেষ্টা করো। কীর্তি বলছিল যে বকুলের খুন তুমি করেছো, এরকম তুমি নিজে ওকে বলেছো। কীর্তি মিথ্যে কথা বলছে। বকুলকে আমি মারিনি। স্যার, এ আবার স্মৃতিশক্তি চলে যাওয়ার অ্যাক্টিং করছে না তো? হতে পারে, কারণ বকুল এখানে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে, আর ওর মাথায় সামান্য একটু আঘাত, ব্যাস অজ্ঞান হলো কি করে? সেটাই তো, এর থেকে সত্যিটা বের করতে হবে। কি করে করবেন স্যার? সত্যি কথাটা বলিয়ে নেব নার্কো টেস্টের মাধ্যমে। এপ্রিল রাতে যখন পার্টি থেকে বাড়িতে ফেরেন, কি হয়েছিল? আমি বাড়িতে ঢুকলাম, বকুল চিৎকার করছে। তারপর কি হয়েছিল? তারপরে আমি ঘরে গেলাম দেখার জন্য। কি দেখলেন আপনি? আমি গিয়ে দেখলাম যে বকুল ওখানে দাঁড়িয়ে আছে, ওর পিঠ থেকে রক্ত বেরোচ্ছে, আর আমি ওখানে একটা মেয়ের লাশ পড়ে আছে সেটা দেখতে পাই।
আমি খুব রেগে গেছিলাম আর আমি ওখানে পড়ে থাকা একটা কাঁচের টুকরোকে উঠিয়ে নিলাম। আর আমি বকুলকে মেরে দিলাম। আর তখনই আমি আমার ঘাড়ে একটা প্রেশার অনুভব করলাম। তারপরে আমি বেহুশ হয়ে পড়ছিলাম। বেহুশ হওয়ার আগে আমি দরজার সামনে একজন মানুষকে দেখতে পাই। কেউ একজন অরেঞ্জ কালারের জ্যাকেট পরেছিল। পুরুষ ছিল না মহিলা? একটা লোক। আচ্ছা, তারপর ও কি করলো? ও আমার কাছে আসছিল, মনে হয় আমাকে মারতে চাইছিল। আচ্ছা আশিকা, তুমি ওখানে কোনো মহিলার লাশ দেখতে পেয়েছো? হ্যাঁ, দেখেছিলাম। মহিলার লাশ? ওখানে তো আমরা কোনো মহিলার লাশই পাইনি। স্যার, আমরা তো বকুলের মার্ডারের তদন্ত করছি। এর মধ্যে আবার নতুন কেস এলো কোথা থেকে? কোন মহিলার লাশ? কে ছিল ওই মহিলা? আমি মনে করতে পারছি না, সবকিছু ধোঁয়া ধোঁয়া লাগছে। আচ্ছা, এ আমাদের বোকা বানাচ্ছে না তো? বুঝে উঠতে পারছি না এ কোন মহিলার কথা বলছে, কোন মহিলার কথা বলতে চাইছে। আশিকা, তুমি বকুলকে কেন মেরেছো? কেন মেরেছো বকুলকে? ঠিকই হয়েছে যে ও মরে গেছে। তাছাড়াও যদি বেঁচে থাকতো তাহলে আমাকে রাস্তায় ভিক্ষে করতে হতো। কেন? ঘাড় ধাক্কা খেতে কেন? চরিত্রহীন প্রমাণ করতে চাইছিল, ডিভোর্স চাইছিল আমার থেকে। আচ্ছা, ওই মৃত মহিলা, উনি কে ছিলেন? আমি আপনাদেরকে বললাম তো, মনে করতে পারছি না। দেখো আশিকা, আমরা ওখানে কোনো মহিলা লাশ খুঁজে পাইনি। তাহলে সেই লাশটা গেল কোথায়? আমার যখন জ্ঞান ফিরছিল তখন ওই লাশও ওখানে ছিল না। আর ওই যে ফ্লোরেসেন্ট অরেঞ্জ কালারের জ্যাকেট পরা লোকটা? ওটা খুবই অস্পষ্ট আমার কাছে। ওই দরজাতেই দাঁড়িয়েছিল। হতে পারে আমার জ্ঞান হারানোর অপেক্ষায় ছিল। এখন আশিকা ওটাই বলছে যেটা ওর মনে হচ্ছে, কিন্তু টেস্টে আশিকা সবটা সত্যি বলেছে। থ্যাংক ইউ। ওয়েলকাম। স্যার, ও যদি নার্কো টেস্টে ঠিক বলে তাহলে তো আমাদের ওই মরা মহিলাটা সম্পর্কে জানতে হবে। মনে হচ্ছে ক্রাইম সিনে দ্বিতীয়বার যেতে হবে। ভালো করে আবার চেক করব। কোনো না কোনো প্রমাণ তো নিশ্চয়ই আমরা পাবো। স্যার, এই মেশিন কি কিছু স্পেশাল? এই মেশিনটা যে কোনো ছোট কোনো প্রমাণ খুঁজতে সক্ষম, যেরকম মাইক্রোবস, যেটা সাধারণত ধোঁয়াতে মিশে যায়। আর এই যে মেশিনটা না, একটা ঘরের মধ্যে একদম ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর ডাস্ট পার্টিকলস, সেগুলো দিয়ে ওই জ্যাকেট পরা লোকটা সম্পর্কে আমাদের জানিয়ে দেবে যে এই ঘরের মধ্যে ছিল। খুব ভালো। এই দেখুন, যেটা আমাদের নজর এড়িয়ে গিয়েছিল সেটাই মেশিনটা খুঁজে দিল। এটা তো মনে হচ্ছে কারণ তাও আবার নেল পেন্ট লাগানো, ডেফিনেটলি কোনো মহিলারই। কিন্তু স্যার, এখানে কিভাবে? হয়তো দৌড়োদৌড়ি, হাতাহাতিতে কোনো জিনিসের সঙ্গে ধাক্কা লাগে আর নখটা পড়ে যায়। বাড়ির সবাইকে চেক করো তো, ওদের কারণ হয়তো।
স্যার হ্যাঁ ওই বাড়ির তো কারণ নয়, হয়তো ওই মহিলার হবে যার লাশ আশিকা দেখেছিল। তাই তো মনে হচ্ছে। এই ব্যাপার সরকার। রাইট জানতে পেরেছো এই নখ থেকে এটা কার? স্যার, এই নখটা ডিএনএ কোনো ফ্যামিলি মেম্বারের সঙ্গে ম্যাচ করেনি। কিন্তু একটা কথা জানা গেছে বস, এই নোকটা যারই হোক না কেন, ও একজন মহিলা আর তার বয়স 20 থেকে 25 বছর। 20 থেকে 25 বছরের মহিলা? আর একটা কথা, হ্যাঁ এই যে ছোট্ট ছোট্ট সাদা টুকরোগুলো দেখতে পাচ্ছ, এটা বলতে পারো যে হাই পার্সেন্টেজ অফ নখ থেকে পেয়েছি। এই মেয়েটা ড্রাগ অ্যাডিক্ট ছিল? হ্যাঁ, এটা ওদের পরিবারের কারণ নয়, বাইরের কারণ। স্যার তার মানে যদি কেউ বাইরে থেকে আসে তাহলে কোনো গাড়ি, অটো বা ট্যাক্সি করেই নিশ্চয়ই আসবে। হ্যাঁ, খোঁজ নিয়ে দেখতে হবে রিক্সাওয়ালা, ট্যাক্সিওয়ালা বা ওদের মতো কেউ ওই মহিলাকে বাড়িতে ছেড়ে দিয়ে এসেছিল কিনা। স্যার ওই আশিকা বলছিল কোনো সাফাই কর্মী অরেঞ্জ কালারের জ্যাকেট পরেছিল ওখানে। বেহুশ হওয়ার আগে আমি দরজার সামনে একজন মানুষকে দেখতে পাই, কেউ একজন অরেঞ্জ কালারের জ্যাকেট পরেছিল। ও কে, কোথা থেকে এসেছিল, কোথায় উধাও হয়ে গেল, ওর ব্যাপারে খোঁজ নিতে হবে। স্যার যত ড্রাগ পেডলার্স আছে ওদের কাছে জানতে হবে যে কত মহিলা এই হাই ডোজের ড্রাগস নেয়। অভিজিৎ, একটা কাজ করো, রিক্সাওয়ালা আর ট্যাক্সিওয়ালার কাছে খোঁজ নাও যে ওনাকে বাড়িতে ছেড়ে দিয়ে এসেছিল কিনা, আর মিসিং পার্সনস রিপোর্ট চেক করো। স্যার শহরে যতগুলো ড্রাগ পেডলার আছে না, সবার কাছে গিয়ে খোঁজ নাও, দেখো ওরা এমন কোনো মহিলাকে চেনে কিনা যে হাই কোয়ালিটির ড্রাগ ব্যবহার করে। আর আমরা গিয়ে ওদের বাড়ির লোকের সঙ্গে কথা বলি, দেখা যাক ওরা কোথায় যায়, কি করে ওই ঘটনার সময়। তোমাদের অ্যাসোসিয়েশন থেকে জানতে পেরেছি যে 10 তারিখ মানে পরশু রাতে তুমি শান্তিনিবাস বাংলোতে কোনো মেয়েকে ড্রপ করেছিলে। হ্যাঁ স্যার, ছেড়েছিলাম। তখন টাইম কত ছিল মনে আছে স্যার তোমার? প্রায় 1টা নাগাদ, ওই বাংলোতেই। স্যার ও নেশার ঘরে ছিল আর বারবার ওর স্বামীকে গালি দিচ্ছিল। আচ্ছা, হ্যাঁ স্যার। ওই মেয়েটা কি এ ছিল? হ্যাঁ স্যার, এই মেয়েটা ছিল। ওখানে বাংলোর আশেপাশে কোনো গন্ডগোল হয়েছিল কি? না স্যার, গন্ডগোল তো কিছু মনে হয়নি, সবকিছু নর্মালি ছিল। আর একটা গাড়ি দাঁড়িয়ে ছিল, একটা বাইক আর একটা গার্বেজ ভ্যানও ছিল। গার্বেজ ভ্যান? হ্যাঁ স্যার। স্যার 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 স্যার, আমিও পরশুদিন একজন মেয়েকে শান্তিনিবাস বাংলোর কাছে নামিয়েছিলাম। কটার সময়? স্যার সম্ভবত 12:30 নাগাদ। আর তুমি একটা সময় নামিয়েছিলে? হ্যাঁ স্যার। আচ্ছা দেখো তো সেটা কি এই মেয়েটা? না না স্যার, এই মেয়েটা তো নয়। তাহলে একে তুমি একটার সময় নামিয়েছিলে আর 12:30টার সময় যে মেয়েটাকে তুমি নামিয়েছিলে তাকে আবার দেখলে তুমি চিনতে পারবে? একদম স্যার, নিশ্চয়ই চিনে ফেলবো। গুড, চলো। তোমাদেরকে যে যে প্রশ্ন করব তার সঠিক উত্তর আমার চাই। তুই যদি কেউ মিথ্যে বলো না, তাহলে ভীষণ মুশকিলে পড়ে যাবে, বুঝেছো? স্যার মিথ্যে কথা বলে কেন নিজেদেরকে বিপদে ফেলবো? হ্যাঁ তাহলে বলো, যেদিন বকুল খুন হয়েছিল সেদিন কি চেতন তোমার হোটেলে ছিল? হ্যাঁ স্যার, উনি হোটেলেই ছিলেন আর উনি সব সময় ক্লায়েন্টের সাথেই ছিলেন। উনি ক্লায়েন্টের সাথে ডিনারও করেছেন। আচ্ছা ঠিক আছে, তোমাদের ক্লায়েন্টদের ডিটেলস চাই আমার, আর সেদিনের সিসিটিভি ফুটেজও। শিনা, কীর্তির মায়ের ফুড পয়জনিং কেন হয়েছিল? খাবারে কি মিশিয়েছিলে? আমি কিচ্ছু মেশাইনি, আন্টি তো বাইরে গেছিলেন।
যখন যখন উনি ফিরে এসেছিলেন ওনার শরীরটা ভালো ছিল না। স্যার নিতিন আর সিয়া দুজনে সারাদিন বিয়েতেই ছিল। জিজ্ঞেস করার আগে বলছো মুখস্থ করে এসেছো নাকি? না ম্যাম, যেটা সত্যি সেটাই বলছি। 11টার সময় ফাংশন শেষ হয়ে গেছিল। এরপরে বাকি রইল নিতিন আর শিয়া। ওরা কোথায় গিয়েছিল? স্যার ওরা মনে হয় নিজেদের রুমে চলে গেছিল। এই মাল কোথায় পাওয়া যাবে? মাল চাই। পেয়ে যাবি। কতটা চাই আর পেমেন্ট কিভাবে করবি? পেমেন্ট মাল ব্যবহার করার পরে। মাল ব্যবহার করার পর দেখ, পালানোর ব্যাপারে না চিন্তাও করিস না। আমার কাছে সমস্ত ক্লায়েন্টের ঠিকুজি কুষ্টি আছে, আর ওই কুষ্টিতে লেখা আছে আমার ক্লায়েন্ট ওভারডোজে মরবে, নয়তো আমার বন্দুকের গুলিতে। কিন্তু তোর কুষ্টিতে লেখা আছে জেল যাওয়া। ওই সব মহিলার ফোন নাম্বার আমার চাই, যাদের তোমরা ড্রাগ সাপ্লাই করো। তাড়াতাড়ি দাও। পুরবি, দেখো তো একটু কল করে এই সব নম্বরে। দেখো কেউ আবার উধাও হয়ে যায়নি তো। হ্যালো, আচ্ছা আমি সোনারিকার সাথে কথা বলতে পারি? দেখুন ও তো দুদিন ধরে কাজে আসছে না। কি? এ নিয়ে তো আমাদেরও চিন্তা হচ্ছে। দুদিন ধরে? ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ স্যার, ডায়েরিতে যে ছবিগুলো ছিল ওর মধ্যে থেকে এই মেয়েটা নিখোঁজ। এই মেয়েটার নাম সোনারিকা, আর এ একটা বারে কাজ করে। ও, দুদিন কাজে যায়নি। একে দেখে বলো তো, এ কি তোমার ক্লায়েন্ট ছিল? হ্যাঁ স্যার। তুমি কি এই মেয়েটাকে নামিয়েছিলে? হ্যাঁ স্যার, এই ছিল, এই মেয়েটাই। আশিকা নিশ্চয়ই একে দেখেছিল। বকুলের ফ্যামিলির সবাইকে ভেতরে নিয়ে এসো। একটু মন দিয়ে দেখুন এই ফটোটা। এই সেই মেয়েটা যার লাশ আপনাদের ঘরে পাওয়া গেছে। আপনারা চেনেন নাকি? হ্যাঁ না স্যার। আমি দেখেছি স্যার, বকুল তার সাথে 2 মাস আগেই। বকুলের সঙ্গে দেখা হয়েছিল 2 মাস আগে? কোথায় দেখেছিলেন? একটা হোটেলের বাইরে, আর দাদা বলেছিল ইনি দাদার ক্লায়েন্ট। স্যার, কোনো ড্রাগ অ্যাডিক্টেড বারে কাজ করা কোনো মহিলার সঙ্গে বকুল ছিল, আর এনাদের বলেছে ওই মহিলা ওর ক্লায়েন্ট। কেন কেন মিথ্যে বলেছে ও? আচ্ছা, সোনারিকা এখানেই কাজ করতো না? আগে হ্যাঁ, এখানেই কাজ করতো। আপনারা কে? সিআইডি। সোনারিকা খুন হয়ে গেছে। সে কি? এই জন্যই দুরাত্রির ধরে ও কাজে আসছে না। হ্যাঁ, কিন্তু আমরাও লাশটা পাইনি। আর সাথে সাথে এই এর নাম বকুলেও খুন হয়েছে। আমরা এটা জানতে চাই যে সোনারিকার সঙ্গে এই বকুলের কি সম্পর্ক ছিল? সম্পর্ক কি ছিল তা তো জানি না, তবে হ্যাঁ
এই লোকটা কখনো কখনো আমাদের বারে ওকে নিতে আসতো। এ ব্যাপারে আরো কিছু খবর আপনাদের তেজি দিতে পারবে স্যার। এই তেজিটাকে? স্যার, এই হলো তেজি। তেজি, সোনারিকা তোমার বন্ধু। এটা বলো যে এই লোকটার সঙ্গে সোনারিকার কি সম্পর্ক ছিল? স্যার, সোনারিকার সাথে বকুলের অ্যাফেয়ার চলছিল। বকুল ওর সমস্ত এক্সপেন্সিভ খরচগুলো দিত, কিন্তু ওর বকুলের বিরুদ্ধে সবসময় কোনো না কোনো অভিযোগ থাকতো। ঠিক কিরকম বলো তো? ওই তো যেমন ধরুন, সোনারিকা কি হয়েছে? আমি বকুলের সাথে এই সম্পর্কটা আর কন্টিনিউ করতে পারবো কিন্তু না। কেন, কি হয়েছে? না এই সম্পর্কটা রেখে আমি কোনো টাকা পয়সা পাচ্ছি না, ওই বকুল নিজের বউকে ডিভোর্স দিচ্ছে। কিছু একটা করতেই হবে। কি করবি তুই? ব্ল্যাকমেল। কি? আমি ওকে ব্ল্যাকমেল করব যে আমাকে এই নাটকটা করতে বাধ্য করেছে। তাহলে কেউ সোনারিকাকে টাকা দিচ্ছিল বকুলের সাথে ভালোবাসার নাটক করার জন্য? মাস্টারমাইন্ড তাহলে অন্য কেউ? হ্যাঁ, আর ওই মাস্টার মাইন্ডই প্ল্যান করে এই সোনারিকা আর বকুলকে মেরে দিয়েছে। কিন্তু আশিকার ওখানে আসা প্ল্যানের মধ্যে ছিল না। বুঝে উঠতে পারছি না যে এই বকুল নিজের ফ্লাইট ছেড়ে বাড়ি কেন ফিরে আসলো। আর স্যার, খুনি যদি বকুলের গার্লফ্রেন্ডকে মারতেই চেয়েছিল তাহলে অন্য কোথাও মারতে পারতো, ওই বাড়িতেই কেন মারতে গেল? হতে পারে খুনি প্রথম থেকেই জানতো যে বকুলের বাড়িতে কেউ নেই, সেই কারণে ও মিথ্যে কথা বলে সোনারিকাকে ওখানে ডেকেছে, আর সেই সময় বকুল আর আশিকা ওখানে পৌঁছে গেছে। এটা হতে পারে, কিন্তু স্যার, লাশটাকে ঘরের বাইরে কোথায় নিয়ে যেতে পারে আর কিভাবে? কারণ বকুলের বাড়ির সমস্ত গাড়ি তো আগে থেকেই বাইরে ছিল। উনি যদি চাইতো তাহলে লাশটাকে টুকরো করে সুটকেসে নিয়ে যেতে পারতো, বা লাশটাকে টুকরো করে প্লাস্টিকে ভরে ডাস্টবিনেও ফেলে দিতে পারতো। ওই যে ডাস্টবিনগুলো আছে না বাইরে। হ্যাঁ স্যার। একটা গাড়ি দাঁড়িয়েছিল, একটা বাইক, একটা গার্বেজ ভ্যানও ছিল। কি রাত্রি 1টার সময়? রাত্রি 1টার সময় বাংলোর বাইরে ময়লার গাড়ি দাঁড়িয়ে ছিল? তার মানে স্যার এই খুনটা প্ল্যান করা ছিল। খুনি গার্বেজ ভ্যান নিয়ে এসেছিল লাশটাকে সরিয়ে ফেলার জন্য। আর স্যার, এই ফ্লুরোসেন্ট অরেঞ্জ কাপড় গার্বেজ ভ্যানের লোকেরাই তো পরে। স্যার, হ্যাঁ, চেতন যেই কোম্পানির বিজনেস ডিনারে গিয়েছিল এই নামে কোনো কোম্পানিই নেই। আমার বিজনেস মিটিং ছিল হোটেল কিডসে। আর কীর্তির মা বাইরের কিছুই খায়নি। আমার মা ব্যান্ড্রয় থাকেন। মায়ের হঠাৎ করে ফুড পয়জনিং হয়েছিল, আমি তাই মায়ের কাছে আবার একবার ফুড পয়জন হোক কেমন? ঠিক আছে, এটাও জানা দরকার যে যে রাতে বকুল আর ওই মেয়েটা খুন হয়েছে ওই রাতে খান্ডালা থেকে কোনো ট্যাক্সি বা প্রাইভেট কার বাংলোতে এসেছিল কিনা। সিনার কথা অনুযায়ী ওনার এই অবস্থা ঘরের খাবার খেয়ে হয়নি। হ্যাঁ, এটা সত্যি। মা ঘরের কোনো খাবার খায়নি, বরং মা তো আমাকে বলছিল যে মা ড্রাইভারের সাথে কোথাও বাইরে গেছিল আর কারে বসে কিছু ওষুধ খেয়েছিল। ওষুধ খেয়েছিল? হ্যাঁ, আমাদের ড্রাইভার অমনও তাই বলছিল। তোমাদের ড্রাইভার এখন কোথায়? স্যার, আমি সমস্ত ড্রাইভারদের নিয়ে এসেছি যারা গার্বেজ ভ্যান চালায়। আমরা একটা গার্বেজ ভ্যানের সন্ধান পেয়েছি যেটা মাঝরাতে রাস্তার মাঝখানে দাঁড়িয়েছিল, যাতে লাশ বয়ে নিয়ে যাওয়া হয়েছিল। ভ্যানের ব্যাপারে জানতে পেরে গিয়েছি। সার্ভেলেন্স ক্যামেরাতে আমরা সেটা পরিষ্কার দেখতে পেয়েছি। কেন? তুমি না ওই ভ্যানের ড্রাইভার? না না স্যার, আমি কিছুই জানি না। আমার ভাই নিয়ে গেছিল এই ভ্যানটাকে, আর এবারে ও সেটাকে কোথায় নিয়ে গেছিল, কেন নিয়ে গেছিল আমাকে কিছুই বলেনি ও স্যার। ফোন করো কে? হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ ভাই, কোথায় আছিস রে তুই? কি ভাই, কেমন আছেন?
স্যার আমি সব সত্যি কথা বলছি, আমি যা কিছু করেছি ওই ফোন কলের ভিত্তিতেই করেছি। বকুল স্যারের বাংলো থেকে কল করেছিল। কে ফোন করেছিল বকুলের বাংলো থেকে? আমি তো তাকে কখনো দেখিনি, শুধু গলার স্বর শুনেছিলাম। মহিলা ছিল না পুরুষ? স্যার কখনো কখনো মহিলার গলার স্বরে ফোন আসতো, আর কখনো পুরুষেরও। স্যার সে যেই হোক না কেন, সে বকুলের বাড়ির লোকই। কিন্তু তুই এগুলো করেছিস কেন? কেউ ফোনে কিছু বলে দিল তুই করে দিবি? হ্যাঁ স্যার আমাকে লোভ দেখানো হয়েছিল যে আমার 5 লাখের দেনা শোধ করে দেওয়া হবে যদি ওনার কথা আমি শুনি। তো স্যার আমি লোভে পড়ে গিয়েছিলাম স্যার। আমি কোনো খুন করিনি স্যার, আমি শুধু লাস্টের একটা ব্যবস্থা করেছিলাম স্যার। লাশ কোথায়? না, এই মেয়েটার গলা টেপা হয়েছে আর তাতেই ওর মৃত্যু হয়েছে। এই জন্য এর খুনের কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায়নি ক্রাইম সিন থেকে। আর এর পায়ের বুড়ো আঙ্গুলের নখটাও ভাঙা রয়েছে। আর ডক্টর এগুলো কি? এই যে হলুদ হলুদ দাগ? এটাই তো এই কেসের সবচেয়ে বড় সূত্র। চলুন সবাই দাঁড়িয়ে যান। দাঁড়ান। আর কত জিজ্ঞাসাবাদ করবেন আপনারা? সবই তো বলে দিয়েছি আমরা। এবার আর কোনো জিজ্ঞাসাবাদ করবো না। হ্যাঁ, আপনাদের প্রত্যেকের নার্কো টেস্ট হবে। নার্কো টেস্ট? কিন্তু কেন? কারণ আপনাদের মধ্যে কেউ যে সত্যিটা বলছে না। আপনাদের কাছে কোর্টের পারমিশন আছে এই নার্কো টেস্টের জন্য? হ্যাঁ, ঘুম আসছে। যা আমি আপনাকে বলবো তার সঠিক সঠিক উত্তর দেবেন, ঠিক আছে? সোনালিকাকে আপনি চেনেন? হ্যাঁ বকুলের যে অ্যাফেয়ার ছিল ওর সাথে, এটাও জানতেন আপনি? হ্যাঁ, আমার দুজনকেই সন্দেহ হতো। তাহলে আশিকাই ওকে খুন করেছে? আশিকা তো সোনালিকাকে চিনতই না, তাহলে খুন কি করে করবে? আপনার এখন ঘুম পাচ্ছে? সোনালিকাকে আপনি চেনেন? না। বকুলের সাথে সোনালিকার অ্যাফেয়ার আছে, এটা কি আপনি জানেন? না। তাহলে আশিকাই কি ওকে খুন করেছে? আশিকা সোনালীকে চিনত, আর এই আশিকাই বকুল আর সোনালীকে খুন করেছিল। ও নিজেই এই খুনের ষড়যন্ত্রটা রচনা করেছিল। আশিকা চালচলন কিছুদিন ধরেই খুব অদ্ভুত লাগছিল। এই কথাটা আমি বকুলকে বলেছিলাম। কি হয়েছে স্যার? কিছুই হয়নি নিতিন, শুধু এটাই বলার ছিল টুথ সিরাম অ্যাপ্লাই করলে মানুষ শুধু এটুকুই উত্তর দেয় যতটুকু তাকে প্রশ্ন করা হয়, এর থেকে বেশি কিছু বলে না। ব্যাপারটা হলো মানুষের ব্রেন নিজের মেমোরি শেয়ার করে, কিন্তু ওপিনিয়ন দেয় না, যেটা তুমি দিয়েছো। এখন সব কথাগুলো সত্যি সত্যি বলে দে, নাহলে তোকে আসল সিরামটা দিতে হবে।
আসল সত্যিটা মানে? মানে আমরা যে ইঞ্জেকশনটা দিয়েছিলাম ওটা আসল ট্রুথ সিরাম ছিল না, ওটা গ্লুকোজ ইঞ্জেকশন ছিল। হোয়াট? তোমাকে আমরা আগেই সন্দেহ করেছিলাম, কিন্তু চেয়েছিলাম সব সত্যিটা তুমি নিজের মুখেই স্বীকার করো। নিতিন, সব কিছু তুমি খুব চতুর ভাবে দিয়েছো, কিন্তু মেয়েটার গলায় যে হলুদ রং লেগেছিল না, সেটাই তোমাকে ধরিয়ে দিয়েছে। সেই হলুদ যেটা বিয়ের সময় তোমার হাতে লেগেছিল। এই যে হলুদ রঙের পার্টিকেলস গুলো দেখতে পাচ্ছ, এইগুলো আসলে হলুদ, আর এই হলুদের সঙ্গে আটা আর তেল মেশানো হয়েছিল। আটা